রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে যা প্রয়োজন সবই করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত। বিকেলে নগরের কাজীর দেউরি বাজারে অভিযান চালান মেয়র। ঘুরে দেখেন সবজি, মুরগি ও গরুর মাংসের বাজার, যাচাই করেন বেঁধে দেয়া তেলের দামও। এ সময় খোলা তেল প্রতি লিটার 160 টাকায় বিক্রি করতে অনুরোধ জানান ব্যবসায়ীদের। পাশাপাশি কেউ বেশি দামে তেল বিক্রি করলে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেন মেয়র। যে রেট আমরা বলেছি, এই রেট তারা আজকে আমরা দেখছি যে সেটা তারা মানছে। এটা যতক্ষণ এটা 100% ইমপ্লিমেন্ট না হবে আমাদের এই অভিযান চলতে থাকবে, এই অভিযান থামবে না। আমরা প্রতিদিন আমাদের যে ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা বাজার কিন্তু মনিটরিং করছে। রমজানে লেবু, কমলা, আনারস সহ বিভিন্ন ফলের আমদানি বাড়লেও দাম ঊর্ধ্বমুখী। আমদানিকারকরা জানান, রাজস্ব আদায়ের ক্ষেত্রে পণ্য পরিবহনকারী ট্রাকের চাকার উপর স্ল্যাব পদ্ধতি এবং 10% শুল্ক কর বাড়ায় আমদানি খরচ বেড়ে গেছে। এতে সব ধরনের ফল দাম কেজিতে বেড়েছে প্রায় 20 থেকে 25 টাকা পর্যন্ত। তবে বাজার তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা রমজান উপলক্ষে কেজিতে 50 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। গত এক সপ্তাহে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 456 ট্রাক বিভিন্ন ফল আমদানি হয়েছে। পছন্দের শীর্ষে থাকে ঐতিহ্য ও আভিজাত্যে মোড়া রেশম পোশাক। ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে বেড়েছে চাহিদাও। রাজশাহী নগরের সিল্কের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ব্যবসায়ীদের আশা এবার বিক্রি বেশি হবে। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। বছর জুড়ে হাতে কাজ থাকলেও ঈদের আগে ব্যস্ত সময় পার করেন রেশম কারখানার শ্রমিকরা। পুরো রমজান জুড়েই চলবে রেশমের গুঁড়ি থেকে সুতা তৈরি, কাপড় বুনন, রং লাগানো, পুঁথি চুমকি বসানো সহ হাতের নান্দনিক সব কাজ। সময়ের ব্যবধানে ফ্যাশনে পরিবর্তন আসলেও রেশমের চাহিদা কমেনি, বরং ঈদ ও বাংলা নববর্ষকে সামনে রেখে উষ্ণ আবহাওয়ায় পোশাকে নতুনত্বের ছোঁয়া আনার প্রচেষ্টায় বাড়তি মনোযোগ ব্যবসায়ীদের। আগে যে টাইম আসতাম তার থেকে আগে আসি এবং তার থেকে পরে যাই, কাজের চাপ বেশি। শার্ট, পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিস সবকিছু প্রচুর পরিমাণ আমাদের স্টক আছে। রেশমের পাঞ্জাবি ও শাড়ি সবচেয়ে বেশি বিক্রি হলেও চাহিদা বাড়ছে থ্রি পিস, শার্ট ও ফতুয়ার মতো পোশাকের। ওই যে ঝকমকো চুমকি লাগা ওই শাড়িগুলো মেয়েরা এখন মনে হয় একটু কমই পছন্দ করে, আর সিল্কের এই শাড়িগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়। সবপুরে সিল্কের যেগুলা, মসলিনের, এগুলা অনেক ভালো, দামগুলো খুব রিজনেবল। পছন্দের পোশাক কিনতে শোরুমগুলোতে ভিড় করতে শুরু করেছেন ক্রেতারা। স্বাদ ও সাধ্যের মিশেলে কিনছেন রেশম পোশাক। প্রোডাকশনগুলো আমরা এমনভাবে করছি যেন ঈদেও ব্যবহার করা যায়, বৈশাখেও ব্যবহার করা যায়। এবার ঈদ ও পহেলা বৈশাখে অন্তত 60 কোটি টাকার পণ্য বিক্রির আশা করছেন রাজশাহীর সিল্ক ব্যবসায়ীরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ঢাকার পানগাঁও কন্টেনার টার্মিনাল কার্যকর করতে অবশেষে নির্ধারিত ভাড়া প্রথা তুলে দিয়েছে চট্টগ্রাম বন্দর। এখন থেকে মেইন লাইন অপারেটর এবং ভেসেল মালিক নিজেরাই দর নির্ধারণ করে নৌপথে কন্টেনার পরিবহন করতে পারবেন। এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কাস্টমস হয়রানি বন্ধের দাবি ব্যবহারকারীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কন্টেনার পরিবহনের চাপ কমাতে 2013 সাল থেকে শুরু হয়েছিল চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে নৌপথে কন্টেনার পরিবহন। দীর্ঘ সময় পেরিয়ে গেল, নানা জটিলতায় সরকারের এই টার্মিনাল ব্যবসায়িকভাবে সফল হতে পারছিল না। 20 ফুট সাইজ কন্টেনারের ভাড়া 148 মার্কিন ডলার এবং 40 ফুট সাইজের জন্য 445 মার্কিন ডলার নির্ধারণ করে দিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। অতিরিক্ত ভাড়ার কারণে নৌপথে কন্টেনার পরিবহন কমছে বলে অভিযোগ ওঠে। আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পানগাঁওয়ের যে আগে একটা ফিক্সড ভাড়া ছিল, সেই ফিক্সড ভাড়াটা এখন উইথড্র করা হয়েছে। এখন এমএলও এবং যে পানগাঁওগামী যে শিপ ওনার, এদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এবং সমঝোতার ভিত্তিতে এই ভাড়াটা নির্ধারণ হবে। তাহলে এই পানগাঁও রুটটা আগের তুলনায় অনেক বেশি ভাইব্রেন্ট হবে। পানগাঁও কন্টেনার টার্মিনালের ভাড়াপ্রথা পরিবর্তন করে জারি করা সার্কুলার ইতিমধ্যে বিদেশি মেইন লাইন অপারেটরদের জানিয়ে দেওয়া হয়েছে। বন্দরের নতুন সিদ্ধান্তে মেইন লাইন অপারেটর এবং ভেসেল ওনারদের মধ্যে প্রতিযোগিতা বাড়ল। গুরুত্বপূর্ণ এই নৌ রুটের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ব্যবহারকারীরা। বিশেষ করে ইন্স্যুরেন্সের পাশাপাশি দুর্ঘটনা কবলিত জাহাজ দ্রুত উদ্ধারে উদ্ধারকারী জাহাজের ব্যবস্থা করা হলে এই রুটে আগ্রহ বাড়বে বলে মত তাদের। এই যে ওপেন করে দেওয়াটা, এটার দ্বারা কিন্তু একটা পজিটিভ যেটা আমি অলরেডি আমাদের
সবার থেকে আমরা যে আশাটা পাচ্ছি এবং আমরা এই মেসেজটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব প্রিন্সিপালের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সো এটা একটা ভালো কিছু একটা আমরা আশা করছি। ঢাকার কেরানীগঞ্জে 64 একর জায়গার উপর 154 কোটি টাকা খরচ করে 2013 সালে তৈরি করা হয়েছিল এই পানগাঁও কন্টেনার টার্মিনাল। বছরে অন্তত 2 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে এই টার্মিনালের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভেঙে দেওয়া হয়েছে রাজনৈতিক সিন্ডিকেট। আর এতে এই রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থান ইজারা বাবদ রাজস্ব আয় 7 কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 20 কোটি টাকা। এছাড়া টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়েছে আগের চেয়ে বেশি ঠিকাদার। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার আরও একটি রিপোর্ট। খাস কালেকশন প্রক্রিয়ায় বিগত বছরগুলোতে রাজশাহী শহীদজিয়া শিশু পার্ক থেকে বার্ষিক 17 লাখ টাকা রাজস্ব আয় হতো। এবছর টেন্ডারের মাধ্যমে পার্কটি পরবর্তী 3 বছরের জন্য 1 কোটি 81 লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। বাংলা 1431 সালে রাজশাহী সিটি পশুহাট ইজারা দিয়ে সিটি কর্পোরেশন রাজস্ব পেয়েছিল 3 কোটি 62 লাখ টাকা। সিটি কর্পোরেশন বলছে চলতি বাংলা বছরে হাট ঘাট বাজার গণশৌচাগার পার্কিং স্ট্যান্ড পুকুর ইজারা দিয়ে আয় হয়েছে 7 কোটি টাকা। সিটি কর্পোরেশনের যত মাঠ ঘাট এগুলো আছে এগুলো অল্প টাকায় পাইয়ে দিয়েছে, তাতে সিটি কর্পোরেশনের রাজস্ব কমেছে। ঠিকাদাররা বলছেন ভাঙা হয়েছে রাজনৈতিক সিন্ডিকেট, এ কারণে অনেক ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ করতে পেরেছে। বাক্স খুলছে সব আপনারা দেখছেন, আগে এরকম হতো কিনা এটা তো আমরা জানতাম না। সংশ্লিষ্টরা বলছেন সরকার দলীয় প্রভাব ও রাজনৈতিক পরিচয়ে ঠিকাদারদের সিন্ডিকেট না থাকা এবং স্বচ্ছভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সমাজের ইতিবাচক পরিবর্তন। তারা মনে করছেন আগামীতে পরিস্থিতি আরও উন্নত হবে, এই আশায় হয়তো তারা তুলনামূলক প্রতিযোগিতায় বেশ ভালো দর দাখিল করেছে। সেবা খাত ব্যতীত অন্যান্য প্রচলিত ও অপ্রচলিত খাতেও রাজস্ব আয় বাড়াতে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। 4 দফা দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ও সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদ। দুপুরে নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে শূন্য পদে নিয়োগ ও সরকারি বেসরকারি পর্যায়ে পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা দাবি, প্রস্তাবিত লাইট হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র এডুকেশন বোর্ড স্থাপন, আন্তর্জাতিক মানদণ্ড ও BMNSDC স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগের দাবি জানানো হয়। বক্তারা জানান চলতি বছরের 22 জানুয়ারি ও 9 ফেব্রুয়ারি তাদের 4 দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। চাঁপাইনবাবগঞ্জ কারাগারে অনিয়ম, দুর্নীতি, অবৈধ বেআইনি লেনদেনের বিরুদ্ধে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। দুপুরে জেলা কারাগারের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন জেল সুপার ও জেলারের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা কারাগারের সিট বাণিজ্য সহ বন্দীদের কাছ থেকে টাকা আদায় করে থাকে, যার এক অংশ যায় কর্তৃপক্ষের পকেটে। অবিলম্বে এসব অবৈধ কার্যক্রম বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সুনামগঞ্জে পোলো উৎসবের নাম করে দিরাই ও শাল্লা উপজেলায় 6 দিনে 9টি জলমহালে মাছ লুটের ঘটনা ঘটেছে। এমন ঘটনায় আতঙ্কে হাওর অঞ্চলের জলমহাল ইজারাদার ও সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানান সকালে দিরাই উপজেলার কেজাউড়া ও কাতির জলমহালে আশপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ মাছ ধরার পোলো, জালসহ নানা উপকরণ নিয়ে নেমে পড়েন। পুলিশ তাদের বাধা দিলেও কোনো লাভ হয়নি। এর আগে মঙ্গলবার শাল্লার সতুয়া নদী, বাইল্লা বিল এবং ভাটি গাং বিলের মাছ লুট হয়। একইভাবে গত কয়েকদিনে দিরাই উপজেলার মেঘনা, জলমহাল ও আতনি বিল, রাইরা দীঘা, চনপৈট্টা বিল, জোয়ারিয়া বিল সহ প্রায় অর্ধশত বিলের মাছ জোর করে ধরে নিয়ে যায় প্রভাবশালী মহল। এতে কয়েক কোটি টাকা লোকসানে পড়ার অভিযোগ করেছেন জলমহাল ইজারাদার ও পরিচালনাকারীরা। দেখছেন সময় সংবাদ। জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন উত্থাপন অনুষ্ঠান চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। Whenever students were shot, the outcome was tragic. Our country won't make the same mistake again. But the very next day, he was proven wrong as he fell, shot in the head. Accountability is not just about addressing past crimes. It is about shaping a future where such violent acts are never tolerated again. If we fail to act, we send a message that impunity is acceptable. But if we commit to justice, we reaffirm the dignity of the victims and ensure history doesn't repeat itself anywhere in the world. Thank you.
Thank you so much, Mr. Rahman, for your courage and for sharing the story of loss through your brother's story, sharing other stories as well. And indeed, shaping a future where such violent acts are not tolerated again. We'll now open the floor to questions. Please hold your placard up. And for those of you who don't have a placard, please feel free to just put your hand up. I will ask you to please keep your interventions very brief. Unfortunately, we don't have much time, and we also want to save some time for the closing statements of all our speakers. So kindly introduce yourselves and indicate if your question is directed at anyone in particular. We can start over there, please. Sir. With Forum Asia. The question is mainly for the High Commissioner. Our question relates to your recommendations to the Council. As a number of us civil society organizations have expressed in our engagements with your office, we had hoped the report will also make clear recommendations for the Council in supporting the implementation of the recommendations. At this critical juncture in Bangladesh, where the situation remains fragile and uncertain, we believe the Council could provide a stable and sustained framework for international engagement and play an important preventive role and support international monitoring investigations as well as domestic reform initiatives by the interim government. So what would be your recommendation for the Council? And finally, we also urge you to consider a follow-up initiative before the end of the year in the form of a dedicated intersessional briefing on the progress in the implementation of the recommendations of your office. We believe such a briefing could provide an opportunity for the Council members and civil society victims and survivors to assess how recommendations by your office have been implemented ahead of a sensitive time period as the country heads for potential elections which could take place at the end of this year or early next year. Thank you. In sets of several sets at once, so we can get as many in as possible. The representative of Saudi Arabia, I believe. For giving me the floor. Let me first start by thanking the government of Bangladesh for its constructive engagement. And I would like to ask, what are the measures the government of Bangladesh has taken for the treatment of the victim? সরাসরি যুক্ত ছিলাম সুইজারল্যান্ডের জেনেভায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচার হবে সহযোগীদেরও। স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা। দেশে ফেরাতে দিল্লির জবাবের অপেক্ষা। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, নিজস্ব গতিতে চলবে বিচার, বললেন আমির খসরু। ৮ মাসেও দেশে নির্বাচিত সরকার না থাকায় হতাশা। এবং শপথ নিলেন নতুন উপদেষ্টা সিআর আবরার। শিক্ষা খাতের সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার। 10 মার্চের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা, জানালেন ওয়াহিদ উদ্দিন। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।